যেহেতু আমরা এই কনভেনশন সাইন করেছি, প্রোটোকলটা সাইন করেছি, আমাদের বিরুদ্ধে কিন্তু হিউম্যান রাইটস কাউন্সিলে কিন্তু অভিযোগ উঠতে পারে। তখন কিন্তু সরকারকে এর জবাব দিতে হবে। এবং আপনি যেটা বললেন যে এই ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, এইটার কিন্তু অনেক ধরনের কিন্তু ইমপ্লিকেশনস আছে, অনেকভাবে। যে আমাদের উপরে অনেক ধরনের নিষেধাজ্ঞা দিতে পারে, যদিও সময় সাপেক্ষ ব্যাপার। পশ্চিমা দেশগুলো একটা জিনিস আপনাকে বুঝতে হবে, যে তারা নিজেদের স্বার্থের বাইরে কোনো কিছু করে না। ব্যক্তি কখনো তাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ আহ, বিষয় নয়। যখন হুম তারা হুম। দেখবে যে তাদের স্বার্থ উনি আর রক্ষা করতে পারছেন না, কিংবা যেই রক্ষা আচ্ছা। করতে পারছেন না, তারা তাদের পিছন থেকে হাত গুটিয়ে নেবে। যে হেফাজতে মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক, এবং এটা আমি মনে করি যে একটি সভ্য জাতি হিসেবে আমাদের জন্য কোনো ভালো কোনো খবর নয়। আন্তর্জাতিক প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সাবেক রাষ্ট্রদূত এবং সাবেক সচিব পররাষ্ট্র মন্ত্রণালয়, ডক্টর খলিলুর রহমান। ডক্টর খলিলুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। সঙ্গত কারণেই আপনার সাথে বসা বা আলোচনায় আপনাকে যুক্ত করা, সেটা হচ্ছে আপনি জাতিসংঘের স্থায়ী মিশনেও কাজ করেছেন বাংলাদেশের প্রতিনিধি হয়ে, এবং আরো বিভিন্ন জায়গায় আপনি আন্তর্জাতিক অঙ্গনে কাজ করেছেন। আপনার কাছে আমার প্রথমেই যে বিষয়টি জানতে চাওয়া, সাম্প্রতিক সময়ে হেফাজতে মৃত্যু আমাদের সামনে এই ঘটনাগুলো আসছে। একজন হচ্ছে ছাত্রলীগের কর্মী ইশতিয়াক আহমেদ, ফরিদপুরে ডিবি হেফাজতে তার মৃত্যু ঘটেছে। আর একজন হচ্ছে আহ, চট্টগ্রামের যুবলীগের একজন নেতা, কারা হেফাজতে তার মৃত্যু ঘটেছে গ্রেপ্তারের একদিন পরেই। এটি আসলে কোন পর্যায়ে অ্যালার্মিং আমাদের জন্য? পান্না ভাই, প্রথমত আমি আপনাকে ধন্যবাদ জানাই আমাকে যুক্ত করার জন্য। আমার মনে হয় প্রায় 2 বছরের বেশি হয়েছে। 2 বছর পর আমি কোনো ইন্টারভিউ এই প্রথম আসলাম। ফি লুক ব্যাক দি হিস্ট্রি, যদি আপনি দেখেন যে গত আমি বলবো যে 2001 থেকে, যদি দেখেন যে বিএনপি গভর্নমেন্ট 2001 থেকে 2006 ক্ষমতায় ছিল, সেখানে প্রতি মাসে এই হেফাজতে মৃত্যুর ঘটনা ছিল 3.04। একইভাবে 1/11 যে সরকার ছিল, আপনি আমরা সবাই জানি, হুম হুম। প্রায় 2 বছর। সেই সময়কালে প্রতি মাসে এই হেফাজতে মৃত্যুর ঘটনা ছিল 2.49 প্রতি মাসে। এবং আওয়ামী লীগের সময়, আওয়ামী লীগের বিরুদ্ধে এই 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 ধরনের ঘটনা আমরা সবাই মনে করি, সবাই বলে, সবাই বলার চেষ্টা করে সবচেয়ে বেশি হয়েছিল। কিন্তু তাদের 16 বছরে কিংবা 15.5 বছরে এই গড় কিন্তু 1.15। আর একটা বিষয় না বললেই নয়, যে আমাদের সেই মানবতার রক্ষক ডক্টর হুম ইউনিসের হুম। সময় 18 মাসে যিনি এই ধরনের গুম, কাস্টোডিয়াল ডেথ, জুডিশিয়াল ডেথ, এগুলোর বিরুদ্ধে কথা বলে তার সরকার সারা দুনিয়া মাতিয়ে বেরিয়েছে। তার সময় কিন্তু প্রতি মাসের গড় ছিল 1.59, যেটা আওয়ামী লীগের সময় ছিল 1.15। আচ্ছা। এই আমি বিএনপির এই সময়টাতে আসলে আমাদের বলার কিছুই আসেনি, এখন এখানে 4 মাস বয়স। এবং আপনি যদি এটা দেখেন যে কাস্টোডিয়াল ডেথ বলতে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর হাতেই মৃত্যুকে বোঝানো হয়। এখানে হুম হুম। সরকারের দায়বদ্ধতা কতটুকু, সরকার আদৌ এই ধরনের কোনো আহ, ঘটনার সাথে আদৌ জড়িত কিনা, কোনো ধরনের ইনস্ট্রাকশন ছিল কিনা, আমরা কিন্তু কেউ কিচ্ছু জানি না। তো সরকারকে কাঠগড়ায় দেওয়ানোর সময় এখন আসেনি। এখন হয়তোবা পুলিশ ভিন্ন একটা ব্যাখ্যা দিবে, এবং সেই ব্যাখ্যা কতটা গ্রহণযোগ্য সেটাও দেখার বিষয়। তবে আমি বলবো যে এটা, যেটা খুবই দুঃখজনক একটি ঘটনা, এবং আমি মনে করি যে এই পুলিশই তদন্ত নয়, একটি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার। এবং আপনি মনে আছে যে গোপালগঞ্জে যে এই 11 জন কিংবা 7 জন হত্যার পরে আমাদের বিশিষ্ট নাগরিকবৃন্দের একটা দল কিন্তু সেখানে গিয়েছিলেন একটা হুম হুম স্বাধীন হুম। তদন্ত করার জন্য। তো এরকম হুম। কিছু হতে পারে। এবং না, যেটি দিয়েছি। আমি তারপরে কি? মানে আমরা দেখি শ্বেতপত্র দিতে দেখি, আওয়ামী লীগের অর্থনৈতিক যে দুর্নীতি, সেটির শ্বেতপত্র দেখলাম। বা আপনি গোপালগঞ্জের কথা বলছেন, বিশেষজ্ঞ দল গিয়েছিল, গেল। তারপর মানে এই যে তদন্ত Exactly, হ্যাঁ। কমিটিগুলো হয়, এখানে বা এখানেই আমার কথা। জি, এখানেই আমার কথা যে এই তদন্ত নামমাত্র কিংবা জেনুইন তদন্ত হলেও এই তদন্তের কোনো ফলো আপ আর হয় না। এবং তদন্তের যে যে বা সুপারিশগুলো, সেগুলো কখনোই আর বাস্তবায়ন করা হয় না। কাস্টোডিয়াল ডেথের উপরে যে ইউএন কনভেনশন এগেনস্ট টর্চার ইন কাস্টোডি,
এটার কিন্তু সদস্য, এবং এটি যেটি অপশনাল প্রোটোকল, সেটাতে আমরা গত বছরের আমার মনে হয় অগাস্ট সেপ্টেম্বর মাসে আমরা এটি রেটিফাই করেছি। অতএব এই প্রোটোকলটা কিন্তু এক্স্যাক্টলি যে হেফাজতে মৃত্যুর বিষয়ে কিন্তু এই প্রোটোকলটা, এবং সেখানে বলা আছে যে তাদেরকে মানবিক ট্রিটমেন্ট দিতে হবে। সেখানে আননোটিসড ভিজিট, মানে কারা বা কাস্টডি পুলিশকে না জানিয়ে সেখানে ভিজিট করার সুযোগ দিতে হবে, এবং তাদের কথা বলার সুযোগ দিতে দিতে হবে তাদের তাদের আইনজীবীদের সাথে। হুম, অত্যন্ত স্পেসিফিক ভাবে এই জিনিসগুলো বলা আছে। যেহেতু আমরা এই কনভেনশন সাইন করেছি, প্রোটোকলটা সাইন করেছি, আমাদের বিরুদ্ধে কিন্তু হিউম্যান রাইটস কাউন্সিলে কিন্তু অভিযোগ উঠতে পারে, তখন কিন্তু সরকারকে এর জবাব দিতে হবে। এবং আপনি যেটা বললেন যে এই ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, এটার কিন্তু অনেক ধরনের কিন্তু ইমপ্লিকেশনস আছে, অনেকভাবে, যে আমাদের উপরে অনেক ধরনের নিষেধাজ্ঞা দিতে পারে, যদিও সময় সাপেক্ষ ব্যাপার। আমি নিশ্চিত যে এখানে যেহেতু ইউনূস সাহেবের সময় একটা হিউম্যান রাইটস কমিশন অফিস এখানে আমরা আমরা হোস্ট করছি এখন ঢাকায়, হুম, তারা এইগুলো বা মনিটর করছে, এবং নিশ্চিতভাবে তারা এই রিপোর্টগুলো হিউম্যান রাইটস কমিশনে পাঠাবে, এবং একটা সময় এই জিনিসগুলো উঠবে। এবং এগুলো যখন উঠবে তখন আমাদেরকে ডিফেন্ড করতে হবে, এবং আমরা জাতি হিসেবে যে কোন পর্যায়ে আছি এটা সারা বিশ্বের কাছে উন্মোচিত হবে। যদিও এখানে পশ্চিমা দেশগুলোর দূতাবাস আছে, বা এখানে জাতিসংঘের অফিসগুলো আছে, তারা নিয়মিতভাবে এগুলো মনিটর করছে, তারা জানে কি হচ্ছে, এবং তারা সেই মোতাবেক তাদের যে হেডকোয়ার্টার আছে সেখানে এই এই প্রতিবেদন পাঠানোর কথা। কিন্তু তারপর আমি বলবো যে আমাদের যদি আমরা সত্যি সত্যি সভ্য জাতি হিসেবে এগিয়ে দিতে চাই, একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক দেশ হিসেবে এগিয়ে যেতে চাই, আমাদের এইগুলো বন্ধ করতে হবে, এবং এই কনভেনশনের আওতায় আমাদের জাতীয় যে পরিকাঠামো তৈরি করা দরকার সেটি যত দ্রুত সম্ভব করতে হবে। আহ আমি এটি নিশ্চিতভাবে এটি বলতে পারি। এবং জি। আরেকটা জিনিস হচ্ছে খুবই যে দুঃখজনক নিষেধাজ্ঞাটা যে আসতে পারে, নিষেধাজ্ঞা কাদের পক্ষ থেকে কি ধরনের নিষেধাজ্ঞা আসতে পারে? এটা অনেক ধরনের, এটা নিষেধাজ্ঞা মানে এই না যে আপনাকে এখনই দিবে, কিন্তু এটা হুম, হুম। শুধু প্রসারী ইমপ্লিকেশনস আছে। হ্যাঁ, এখন যেমন? নিষেধাজ্ঞার ব্যাপারে যেটা হয়, আমি এক সময় জাতিসংঘে চাকরি করেছি, যেটা ব্যাংককে যেটা রিজনাল রিজনাল কোঅর্ডিনেশন মেকানিজম ছিল, সেটা আমি মেম্বার ছিলাম। হুম, হ্যাঁ, হুম, সেখানে প্রত্যেকটা অর্গানাইজেশন এটা মেম্বার। তো এটার অনেক ধরনের রেমিফিকেশনস আছে, এবং এদের রিপোর্টের ভিত্তিতে আমাদের যারা উন্নয়নের যারা অংশীদার, তারা বিভিন্নভাবে এই এই ব্যাপারগুলো তারা এই 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 ফাইন্ডিংস গুলো তারা ইউজ করবে। আমি নিষেধাজ্ঞা বলতে শুধু এটা বলছি না যে যারা জড়িত বা তাদের উপরে এটা আসবে। আমি মনে করি যে মানে একটি জাতি হিসেবে আমাদের জন্য খুব লজ্জাজনক। এবং একটি ব্যাপার আমাদের বুঝতে হবে যে পুলিশের দায়িত্ব তো কাউকে পিটানো না, পুলিশের দায়িত্ব তাকে ধরে নিয়ে তার জবানবন্দি নেওয়া এবং তাকে 24 ঘন্টার হুম, ভিতরে কোর্টে চালান করা। এখন এই ঘটনার সাথে আমি নিশ্চিতভাবে বলবো যে এখানে কোনো সরকারি দলের লোকজন সেখানে ছিল না, এবং যদি কিছু হয়ে থাকে সেটা পুলিশ কাস্টডিতেই হয়েছে, এবং তার জন্য কারা দায়ী নিশ্চিতভাবে পরিষ্কার, যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন জড়িত। এখন আমাদের দেশে যেটা সংস্কৃতি চলে আসছে, সেটা হচ্ছে যে এই যে দায় মুক্তি। এখন আপনি অন্যায় করে কাউকে মেরে ফেলে দায় মুক্তি পেয়ে যাবেন, তো এগুলো তো হতেই থাকবে। এই দায় মুক্তির কালচার থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, হ্যাঁ, আহ, এটি চলতেই থাকবে। এবং আমরা দেখে এসেছি গত 15 বছর যাবৎ আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল, যে তারা আইন শৃঙ্খলা বাহিনীকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে, তো এখন তো কোনো ব্যতিক্রম দেখছি না আমরা। এবং আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন, তো সেই স্ট্যাটিস্টিক্স আপনাকে বললাম আমি, তো আমরা তো হুম। আরো খারাপের দিকে যাচ্ছি। তার মানে যে পুলিশই নিজের থেকে করছে নাকি পুলিশকে আমরা ব্যবহার করছি, এই ব্যাপারগুলো আসলে ভেবে দেখা দরকার। এবং জাতিসংঘের মাধ্যমে যে কোনো ধরনের অ্যাকশন আসতে পারে হিউম্যান রাইটস ভায়োলেশনের ক্ষেত্রে, যে কোনো দেশের বিষয়ে নানান ক্ষেত্রে এটি হতে পারে, কিন্তু জাতিসংঘ কি আহ সব ক্ষেত্রে বিতর্কের ঊর্ধ্বে থাকে? আমি এই জন্য জিজ্ঞেস করলাম যে আপনি জাতিসংঘ সম্পর্কে ভালো বলতে পারবেন। ডক্টর ইউনূসের সময় জাতিসংঘ যে রিপোর্ট গুলো দিল, আহ সেটিও তো অনেক ধরনের কন্ট্রোভার্সি এর মধ্যে তৈরি করেছে। এবং আমরা দেখলাম জাতিসংঘ কোনো কোনো ক্ষেত্রে ছোট জগন্নাথ হয়ে থাকে, কোথাও কোথাও আবার বেশি একটু উচ্চ স্বর প্রকাশ করে।
আসলে কি জাতিসংঘর কোনো বিষয় এখন ম্যাটার করে? জাতিসংঘ ম্যাটার করে যখন আমাদের ক্ষমতাশালী পাওয়ারফুল পশ্চিমের দেশগুলো যখন তাদেরকে ম্যাটার করতে বলে, তখন আমি আই এম ভেরি ব্লান্ট অন দিস। এবং আমি আবারও বলবো, জাস্ট বোধহয় কয়েক সপ্তাহ আগে আমি জাতিসংঘে বাংলাদেশে আভ্যন্তরীণ রাজনীতিতে তাদের ভূমিকা নিয়ে একটা আর্টিকেল লিখেছিলাম। এবং সেখানে আমি দেখিয়েছি যে তারা কিভাবে 2007 সালে 1/11 গভর্নমেন্টের সময় তারা কি রোল প্লে করেছে, আওয়ামী লীগের সময় তারা কি রোল প্লে করেছে, ডক্টর ইউনূসের শাসনামলে তারা কি রোল প্লে করেছে। একটি জিনিস আমি বলতে চাই যে আপনি যদি দেখেন যে 80-র দশক থেকে পশ্চিমের দেশগুলোর একটা হাতিয়ার ছিল অনুন্নত দেশগুলোতে হস্তক্ষেপ করার, সেটা হলো মানবাধিকার লঙ্ঘন। এবং তারা এই কাজে জাতিসংঘকে সবসময় ব্যবহার করেছে। এখন একটা জিনিস হয়তো বা আপনারা বলতে পারেন যে আমাদের সাথে যদি কোনো শক্তিশালী দেশ যদি আমাদের সাথে থাকে, তাহলে জাতিসংঘ কিছু করতে পারবে না। এক্সাক্ট, দে উইল কিপ সাইলেন্ট, যে না, জাস্ট ইগনোর ইট। এবং আমি একটি উদাহরণ দিতে চাই যে আপনি দেখতে পারেন যে জাতিসংঘের একটা নগ্ন হস্তক্ষেপ, এই যে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার টুর্ক, অত্যন্ত পরিচিত নাম বাংলাদেশে, আহ ওনাদের রিপোর্টের কথা আমি বলছি না। উনি বিবিসির সাথে এক সাক্ষাৎকারে বলেছিলেন যে আমরা আমাদের সশস্ত্র বাহিনীদেরকে বলেছি যে তোমরা যদি আহ আহ, জনগণের বিরুদ্ধে কিছু করো, তাহলে তোমাদের আহ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্যবস্থা নেবে একটাই, যে তোমাদের আমাদের যে পিসকিপিং অপারেশনে তোমাদের অংশগ্রহণে সমস্যা হবে। উনি প্রকাশ্যে বিবিসি টক শোতে গিয়ে এটা বলেছেন। দিস ইজ abject violation or interference in domestic politics of any country. তো আপনাকে আমি উদাহরণ দিলাম, আরেকটা উদাহরণ আমি দেই, যেখানে যিনি আমাদের আবাসিক প্রতিনিধি ছিলেন মিস গয়েন লুইস, উনি চলে গেছেন। এবং আওয়ামী লীগের সময় 3-4 বছর ছিলেন, ইউনূস সাহেবের সময় ছিলেন। উনি আমার মনে হয় মে মাসে 2025-এর মে মাসে ডিক্যাবের একটা মিটিং এ গিয়ে উনি বললেন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে এই নয় যে সব দলকে আসতে হবে। হ্যাঁ, এবং এই যে একটি দলকে, বৃহৎ একটি দলকে, আমি এক্ষেত্রে আওয়ামী লীগের কথাই বলবো, যারা 2008-এর নির্বাচনে 50%-এরও বেশি বোধহয় ভোট পেয়েছিল, সেই দলকে আপনি বাদ দিয়ে আপনারা নতুন একটি ফর্মুলা দিলেন, ইনক্লুসিভ পলিটিক্স, ইনক্লুসিভনেস। এটা টোটালি টোটালি কন্ট্রারি টু দি ইউএন প্রিন্সিপলস অ্যান্ড ভ্যালুস। এটা উনি বলতে পারেন, কিন্তু উনি কেন বলেছেন? যেহেতু উনি বলেছেন যে ইউনূস সাহেব এটা চান। তো ইউনূস সাহেবের আর্গুমেন্টকে তদানীন্তন ইউনূস সরকারের যে অন্তর্বর্তীকালীন অনির্বাচিত যে সরকার ছিল, তাদের মতবাদকে কিংবা তারা যেটা চাচ্ছে সেটিকে প্রতিষ্ঠা করার জন্য উনি এটা বললেন। এটা কোনো আপনি দেখেন যে আপনি যদি বা ইউএনের যে কোনো, জাতিসংঘের যে কোনো ভ্যালুজ, প্রিন্সিপলস, অবজেক্টিভ দেখেন, কোথাও নাই, এটা কোথাও নাই, উনি এটা বানিয়ে দিলেন। এবং এটা কিন্তু কি রেখেছে। বাট সুখের কথা যে সবাই কিন্তু এটি মনে করেনি। আপনি মনে আছে যে কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল বাংলাদেশে কিন্তু ভিজিট করতে এসেছিলেন নির্বাচনের আগে, 2025 শেষের দিকে। উনি কিন্তু এটি কিন্তু অ্যাপ্রুভ করেননি। ওনারা কিন্তু চেয়েছেন it should be really inclusive with the participation of all political parties. তো ইউএন অনেকভাবে রোল প্লে করতে পারে, এবং ডেফিনেটলি যেহেতু ইউএন এর বা যে কন্ট্রিবিউশন এর বেশিরভাগই আসে আমাদের উন্নত দেশগুলো থেকে, তাদের চাহিদা এবং তাদের ইচ্ছা অনিচ্ছা অনুযায়ী যে জাতিসংঘ অনেক সময় কাজ করে, এবং আমি প্রমাণ তো আপনাকে দিলাম। হ্যাঁ, তাহলে কি দাঁড়াচ্ছে, মানে আমি এই জায়গা থেকে যতটুকু আপনি বললেন সেই জায়গা থেকে যদি একটু সামারি আপ করার চেষ্টা করি বা কনক্লুশনে আসি, সেটা হচ্ছে সেই জাতিসংঘ কতটা কোনো দেশের ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে হোক বা যে কোনো বিষয়ে কতটা স্বচ্ছতার সঙ্গে কাজ করে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ডক্টর ইউনূসের সঙ্গে ভলকার তুর্কি একটা ভালো সম্পর্ক বা বন্ধুত্ব রয়েছে আমরা জানি, এবং ডক্টর ইউনূস এখনো বিহাইন্ড দ্য স্ক্রিন তিনি ছড়ি ঘুরাচ্ছেন এমনও অনেকে বলেন। সেই জায়গা থেকে আপনার মনে হয় ডক্টর ইউনূস এখন যথেষ্ট প্রভাব বিস্তার করছে বাংলাদেশের রাজনীতি কিংবা সরকারি নানা ক্ষেত্রে, রাষ্ট্রীয় নানান ক্ষেত্রে? আমি তো আসলে রাজনীতিবিদ নই, বা এটা আপনারাই ভালো জানবেন। বাট আমি যেটি বলবো যে ডক্টর ইউনূস আহ, পশ্চিমা দেশগুলোতে অত্যন্ত
কানেক্টেড একজন 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 হুম ব্যক্তি। হুম এবং বাট পশ্চিমা দেশগুলো একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে তারা নিজেদের স্বার্থের বাইরে কোনো কিছু করে না। ব্যক্তি কখনো তাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ আহ, আহ, বিষয় নয়। যখন হুম তারা হুম। দেখবে যে তাদের স্বার্থ উনি আর রক্ষা করতে পারছেন না, কিংবা যেই রক্ষা আচ্ছা, করতে পারছেন না, তারা তাদের পিছন থেকে হাত গুটিয়ে নেবে। গত 2-3 দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আহ খুব বেশি একটা জিনিস ভাইরাল হয়েছে যে আশুলিয়া এলাকায় আওয়ামী লীগের একটা মিছিল ছিল দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, সেখান থেকে 7 জন নিখোঁজ হয়েছে এবং সেই নিখোঁজ 7 জনের মধ্যে 3 জনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। এটা স্রেফ সামাজিক যোগাযোগ মাধ্যমে রিপোর্টিং হয়েছে, রিপোর্ট মানে কি আলোচনায় এসেছে, ফরমাল কোনো মিডিয়াতে আসেনি। টাইমস অফ বাংলাদেশে সম্ভবত কোশ্চেন অ্যারাইজ করে একটা প্রতিবেদন এসেছে। আহ এই বিষয়টিও আপনার কাছে কি মনে হয় যে এটি খুব স্বাভাবিক, নাকি যথেষ্ট পরিমাণ গুজবের সাথে রয়েছে? এটি অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক আমি মনে করি। সে যেই হোক, সে যে পার্টিরই হোক, এটা সাধারণ মানুষের যদি হয়। আহ, এখন 7 জন মানুষ নদীতে ডুবে গেল কিংবা নিখোঁজ হয়ে গেল। আমি মনে করি যে এটা যেহেতু এই খবরগুলো এসছে, আমি নিশ্চিত যে আমাদের দেশের যে আইন শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন এজেন্সি আছে, তারা আরো ভালো জানবেন। এবং যদি এর সাথে বা এটা যদি কোনো স্বাভাবিক ঘটনা হয়, আমি মনে করি যে সরকারের নিজে নিজে থেকে এটা তদন্ত করা উচিত যে কিভাবে কোন পরিপ্রেক্ষিতে এই লোকগুলো মারা গেল। এখন আমি আমি নিজেও দেখেছি বা সোশ্যাল মিডিয়াতে একটা জায়গায় অনেকে যে এখন তো সোশ্যাল মিডিয়া তো ইজ ফুল অফ মিস ইনফরমেশন এবং বট বাহিনী। অনেক জায়গায় হুম হুম লিখছে যে হুম। কি এরা নাকি আওয়ামী লীগের কি প্রতিষ্ঠা বার্ষিকীতে আহ নৌকা মিছিল করতে গিয়ে ডুবে মারা গেছে। এখন আমি একসময় ডাক্তার ছিলাম বেসিক্যালি।